আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো নিউরনের প্রকারভেদ, অর্থাৎ নিউরন কত প্রকার হতে পারে। সত্যি বলতে আমাদের দেহের নিউরনগুলোকে অসংখ্য ভাগে ভাগ করা সম্ভব। যেহেতু আমরা কিছুটা ছোট ক্লাসে অর্থাৎ 11-12 ক্লাসের জন্য যথেষ্ট মৌলিক আলোচনা এবং সহজভাবে বিষয়বস্তু বোঝার জন্য নিউরনকে 3টা ভাগে ভাগ করা হয়েছে, যার মধ্যে একটি হচ্ছে প্রলম্বিত অংশের সংখ্যার উপর ভিত্তি করে, বা যেটাকে আমরা বলি বাইপোলারিটি। আরেকটা হচ্ছে কাজের প্রকৃতির উপর নির্ভর করে, যেটাকে আমরা বলি বাই অ্যাকশন, এবং সংবেদন পরিবহনের উপর ভিত্তি করে, যেটাকে আমরা বলি বাই ডাইরেকশন। অর্থাৎ নিউরন প্রধানত 3 প্রকার। একটা হচ্ছে প্রলম্বিত অংশের সংখ্যার উপর ভিত্তি করে বা পোলারিটির উপর ভিত্তি করে, একটি কাজের প্রকৃতির উপর বা অ্যাকশনের উপর, আর একটি সংবেদন পরিবহন তথা ডাইরেকশনের উপর, অর্থাৎ কোন দিকে এটি পরিবহন করবে তার উপর ভিত্তি করে। তাহলে এটা আমরা মনে রাখবো। একটা হচ্ছে প্রলম্বিত অংশের সংখ্যার উপর ভিত্তি করে, একটি হচ্ছে কাজের প্রকৃতির উপর নির্ভর করে, আর একটি সংবেদন পরিবহনের উপর নির্ভর করে। খুবই বিজ্ঞানসম্মত নামগুলো হচ্ছে বাই পোলারিটির উপর ভিত্তি করে, বাই অ্যাকশনের উপর ভিত্তি করে, বাই ডাইরেকশনের উপর ভিত্তি করে। তো প্রথমেই প্রলম্বিত অংশের সংখ্যার উপর ভিত্তি করে নিউরনকে 5 ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে একমেরুযুক্ত, একটি দ্বিমেরুযুক্ত, ছদ্মমেরুযুক্ত, বহুমেরুযুক্ত এবং অপরটি মেরুহীন। একমেরুযুক্ত, দ্বিমেরুযুক্ত, ছদ্মমেরুযুক্ত, বহুমেরুযুক্ত, মেরুহীন অর্থাৎ ইউনিপোলার, বাইপোলার, সিউডো ইউনিপোলার, মাল্টিপোলার, অ্যাপোলার। ইউনিপোলার, বাইপোলার, সিউডো ইউনিপোলার, মাল্টিপোলার, অ্যাপোলার। দ্বিতীয়ত, কাজের প্রকৃতির উপর ভিত্তি করে নিউরনকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সংবেদী, অর্থাৎ যেটা ইন্দ্রিয় অনুভূতিকে পরিবহন করে মস্তিষ্ক পর্যন্ত নিয়ে যাবে, অর্থাৎ যেটা সংবেদনকে অর্থাৎ ইন্দ্রিয় অনুভূতিকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পর্যন্ত পৌঁছে দিবে। দ্বিতীয়ত হচ্ছে চেষ্টীয়, অর্থাৎ যেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে তথ্যকে পরিবহন করে পেশি কিংবা কোষে পৌঁছে দিবে, সেটি মূলত চেষ্টীয়। আর মিশ্র, যেটি সংবেদী এবং চেষ্টীয়র মধ্যবর্তী সংযোগে কাজ করবে। এক্ষেত্রে পরবর্তীতে দেখা যাচ্ছে সংবেদন পরিবহনের উপর ভিত্তি করে নিউরন আবার 3 প্রকার। এক্ষেত্রে প্রথমে অন্তর্মুখী বা অ্যাফারেন্ট, বহির্মুখী বা ইফারেন্ট, আর আন্তঃনিউরন বা ইন্টারনিউরন। সত্যি বলতে সংবেদন পরিবহনের যে 3টা ভাগ, এটা মূলত কাজের প্রকৃতির উপর যে 3টা ভাগ করা হয়েছে তার সমকক্ষ এবং একই বলতে গেলে। এক্ষেত্রে সংবেদী হিসেবে কাজ করছে অন্তর্মুখী নিউরনগুলো, এবং চেষ্টীয় হিসেবে কাজ করছে বহির্মুখী নিউরনগুলো, এবং মিশ্র হিসেবে কাজ করছে আন্তঃনিউরনগুলো। একইভাবে এক্ষেত্রে অন্তর্মুখী নিউরনগুলো মূলত সংবেদী নিউরন, বহির্মুখী নিউরনগুলো মূলত চেষ্টীয় নিউরন, আন্তঃনিউরনগুলোতে মূলত মিশ্র নিউরনকেই বোঝানো হচ্ছে। অন্তর্মুখী নিউরন বলতে যেটা ভেতর অভিমুখী, অর্থাৎ যেটা বাইরের তথ্যকে ভিতরে নিয়ে যাবে। আমরা যে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভূতিগুলো গ্রহণ করি, সেগুলো যে নিউরনগুলোর মাধ্যমে মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে যাবে সেটাই অন্তর্মুখী নিউরন। একইভাবে মস্তিষ্ক বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে যখন তথ্যকে কোনো কোষে, পেশি কিংবা গ্রন্থিতে পৌঁছে দিতে হবে, তখন যে নিউরনগুলো কাজ করবে সেটা মূলত বহির্মুখী নিউরন। একইভাবে আন্তঃনিউরন হলো যেটা অন্তর্মুখী এবং বহির্মুখী নিউরনের মধ্যবর্তী সংযোগগুলো ঘটাবে, যেগুলো নিউরনের সংযোগ ঘটাবে। অর্থাৎ দুটো বাইরের নিউরন, দুটো আলাদা আলাদা নিউরনের মধ্যে যখন সংযোগ তৈরি হবে তখন সেটা হবে আন্তঃনিউরন। অর্থাৎ আন্তঃনিউরন মূলত মিশ্র নিউরনেরই প্রতিরূপ। আন্তঃনিউরন মূলত মিশ্র নিউরনেরই একটি অপর নাম। তো এবার আমরা দেখব প্রলম্বিত অংশের বা প্রবর্ধকের সংখ্যার উপর ভিত্তি করে যে 5 প্রকার নিউরন দেখলাম সেগুলো সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা। প্রথমত ইউনিপোলার বা একমেরুযুক্ত নিউরন। তবে এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি, আমরা জানি বিজ্ঞানের অন্যান্য যে কোনো শাখা থেকে জীববিজ্ঞান সবথেকে বেশি আপডেটেড তথ্য নির্ভর জায়গা। অর্থাৎ এখানে তথ্য প্রতিনিয়ত আপডেট হতে থাকে এবং সেই হিসেবে নতুন তথ্যগুলোকে আমাদেরকে সাদরে গ্রহণ করে নিতে হবে, এবং পুরনো বা ভুল তথ্য যেগুলো ছিল সেগুলো মোটামুটি পরিত্যক্ত হয়ে যায়। আর
মানব শারীরতত্ত্বের সমন্বয় নিয়ন্ত্রণ অধ্যায়টা সবথেকে বেশি জটিল এবং এর গবেষণা এখনও চলমান, তাই এক্ষেত্রে নতুন তথ্য প্রতিনিয়ত নিশ্চিত করাটা অতিশয় জটিল হয়ে পড়ে, বিশেষ করে তোমাদের মতো ছোট ক্লাসের বইগুলোতে। তারপরেও আমি জানি যে জীববিজ্ঞান বইতে প্রতি বছরই কিছু না কিছু আপডেটেড তথ্য থাকে। তো আজকে আমার কাছে যে বইটা আছে সেটা হলো গাজী আজমল স্যারের 2024 সালের এডিশনটা। তো এর পরবর্তী এডিশনে যদি এটা সংশোধন হয় তাহলে তো খুবই ভালো, আর না হলেও তোমরা যখন আর একটু উঁচু ক্লাসে যাবা, কেউ কেউ আবার পেশা হিসেবে চিকিৎসা পেশাও নিবা, তখন তোমরা যখন উচ্চ শ্রেণীর কিছু বই পড়বে তখন এই নিউরনের প্রকারভেদ সম্পর্কে আরও বিস্তারিত অনেক কিছু জানতে পারবে, যেখানে আপডেটেড তথ্যগুলো থাকবে। যেমন অ্যানাটমি বা ফিজিওলজির উপরে আমাদের অনেকগুলো বই রয়েছে, যেমন আমাদেরকে পড়তে হয় গ্রেইজ অ্যানাটমি কিংবা গাইটন এবং হলের মেডিকেল টেক্সট বুক যেটা, কিংবা টরটোরা রয়েছে। এবং এর সমন্বয় নিয়ন্ত্রণের জন্য সবথেকে প্রসিদ্ধ বই হচ্ছে ক্যান্ডেলস প্রিন্সিপালস অফ নিউরাল সায়েন্স। এটা যারা প্রাণীবিদ্যা বা পরবর্তীতে জুওলজি বিষয়টা পড়বা তখন এই বিষয় সম্পর্কে অনেক ভালোভাবে জানতে পারবা। তো এগুলো মূলত আধুনিক কিছু বই, তো এগুলোতে মূলত প্রতিনিয়ত আপডেটেড তথ্য থাকে এবং সবথেকে আধুনিক তথ্য এটাকে ধরা হয়। আধুনিক বলতে এই তথ্য আসলে অনেক পুরনো হয়ে গিয়েছে, অনেক বছর হয়ে গেছে, কিন্তু তারপরও তো আমাদের এই ধরনের বইয়ের জন্য আপডেট করাটা একটু কঠিন হয়ে পড়ে, কারণ এই ধরনের বইগুলো বাংলায় ট্রান্সলেটেড থাকে না। তাই এর উপর অভিজ্ঞতা অর্জনে আমাদের অনেক সময় লেগে যাবে, এটা অধিকাংশ শিক্ষার্থীরাই দিতে পারে না। বাংলাদেশের মতো নিম্ন আয়ের দেশের শিক্ষার্থীরা অধিকাংশরাই দিতে পারবে না, তাই তাদের পক্ষে বাংলা বইগুলো করাটা কিছুটা কঠিন হয়ে পড়ে। তো যাই হোক, এত কথা না বলি, এত কথা বলার একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে প্রথমেই দেখো ইউনিপোলার বা একমেরুযুক্ত নিউরন। এটা কোষদেহ থেকে একটি মাত্র প্রলম্বিত অংশ সৃষ্টি হয়, পরে দুটি শাখায় বিভক্ত হয়ে একটি ডেনড্রাইটে অন্যটি অ্যাক্সনে পরিণত হয়। মেরুদণ্ডী প্রাণীর প্রান্তীয় স্নায়ুতন্ত্রে এ নিউরন থাকে, এগুলো প্রধানত সেন্সরি বা সংবেদী। এখানে দেখো ইউনিপোলার নিউরন কিন্তু বাস্তবে প্রাণীদেহে নেই, মানবদেহেও কিন্তু নেই, এগুলো খুবই বিরল বলা যেতে পারে। কিন্তু তারপর এখানে বলা হয়েছে মেরুদণ্ডী প্রাণীর প্রান্তীয় স্নায়ুতন্ত্রে এই নিউরনটা থাকে। এটা আমরা ইতোপূর্বে অনেক পুরনো যদি কোনো এডিশনের বই থেকে থাকে, যেমন ধরো যদি গাইটন অ্যান্ড হলের কোনো বই থেকে থাকে, তাহলে হয়তো সেই তথ্যটা এখানে তুলে ধরা হয়েছে, কিন্তু বাস্তবে আধুনিক তত্ত্ব অনুসারে আমাদের দেহে কোনো ইউনিপোলার নিউরন নেই। যেটা আছে সেটা মূলত ছদ্মবেশী ইউনিপোলার, বা আমরা যেটাকে বলি সিউডো ইউনিপোলার। যাই হোক, বিষয়টা আমরা পরে দেখব। কিন্তু যেহেতু আমাদের বইয়ে এমনভাবে আলোচনা আছে, আর বইটাই মূলত আমাদের মার্ক মাপার একমাত্র হাতিয়ার, তো আমরা বইটাকেই ভালোভাবে পড়ে যাব। সেই হিসেবেই আমরা একটু পড়ি যে প্রথমত ইউনিপোলার বা একমেরুযুক্ত নিউরন। কোষদেহ থেকে একটি মাত্র প্রলম্বিত অংশ সৃষ্টি হয়, অর্থাৎ এই দেখো কোষদেহ, এই কোষদেহ থেকে একটা মাত্র প্রলম্বিত অংশ বের হয়, পরে দুইটা শাখায় বিভক্ত হয়ে যায়, একদিকে অ্যাক্সন চলে যায় আর একদিকে ডেনড্রাইট চলে যায়। মেরুদণ্ডী প্রাণীর প্রান্তীয় স্নায়ুতন্ত্রে এ নিউরন থাকে। সত্যি বলতে থাকে না, কিন্তু আমরা ধরে নিব যে থাকে। মেরুদণ্ডী প্রাণীর প্রান্তীয় স্নায়ুতন্ত্র বলতে কী বোঝায়? প্রান্তীয় স্নায়ুতন্ত্র হলো আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেইন এবং স্পাইনাল কর্ড, এই দুটো বাদ দিয়ে স্নায়ুর অন্য যে অংশগুলো রয়েছে সবগুলোকে প্রান্তীয় স্নায়ুতন্ত্র বলে। অর্থাৎ প্রান্তীয় স্নায়ুতন্ত্র বলতে আমাদের দেহের প্রান্তগুলোতে যে স্নায়ুগুলো থাকে বলতে, ঠিক আছে? প্রান্তীয় স্নায়ুতন্ত্র বলতে দেহের প্রান্তে যে স্নায়ুতন্ত্রগুলো থাকে, মাঝামাঝি না, মাঝামাঝি বাদ দিয়ে যে অংশগুলো থাকে সব স্নায়ুগুলোই প্রান্তীয় স্নায়ুতন্ত্র। তো প্রান্তীয় স্নায়ুতন্ত্রে আমরা ধরে নিব ইউনিপোলার বা একমেরুযুক্ত নিউরন থাকে, কারণ আপাতত এই সংস্করণ পর্যন্ত এটাই দেওয়া আছে। এরপরে বাইপোলার বা দ্বিমেরুযুক্ত নিউরন। কোষদেহ থেকে সৃষ্ট প্রলম্বিত অংশের সংখ্যা 2টা। কোষদেহ থেকে 2টা প্রলম্বিত অংশ বেরিয়েছে, একটা ডেনড্রাইটে এবং অপরটা অ্যাক্সনে পরিণত হবে। মানব ভ্রূণে স্নায়ুতন্ত্রের সব কোষই বাইপোলার। মানব ভ্রূণে স্নায়ুতন্ত্রের সব কোষই বাইপোলার। সত্যি নাকি? আসলে সত্য কথা হচ্ছে মানব ভ্রূণে স্নায়ুতন্ত্রের সব কোষই বাইপোলার বলতে কী বোঝাচ্ছে? সত্যি বলতে মানব ভ্রূণে স্নায়ুতন্ত্র যখন গঠিত হতে থাকে, ছোট থেকে বড় হতে থাকে, তখন একটা পর্যায়ে দেখা যায় সব কোষই বাইপোলার অবস্থা পায়। হ্যাঁ,
তাই সেই হিসেবে এটা ঠিক আছে যে মানব ভ্রূণের স্নায়ুতন্ত্রের সব কোষই বাইপোলার। অর্থাৎ মানব ভ্রূণের স্নায়ুতন্ত্র যখন বিকশিত হতে থাকে, যেমন আমরা জানি ভ্রূণে নিউরনের উৎপত্তির সময় 3টা ধাপ। একটা হচ্ছে নিউরো এপিথেলিয়াল সেল বা নিউরোব্লাস্ট উৎপাদনের ধাপ। প্রথম ধাপে ভ্রূণের নিউরাল টিউব গঠন, অর্থাৎ ভ্রূণের নিউরাল টিউবের ভিতরে স্টেম সেলগুলো থাকে। পরবর্তী ধাপ হচ্ছে নিউরোব্লাস্ট এবং সর্বশেষ ডিফারেন্সিয়েশন। তো নিউরোব্লাস্ট ধাপটাতে দেখা যায় যে সবগুলো নিউরনই বাইপোলার ধরনের হয়। অর্থাৎ আমরা বলতে পারি মানব ভ্রূণের স্নায়ুতন্ত্রের সব কোষই একটা পর্যায়ে বাইপোলার হিসেবে অবস্থান করে, কথা সত্য। কিন্তু সব কোষই বাইপোলার হিসেবেই কিন্তু থেকে যায় না। এর মধ্যে কিছু কিছু কোষ আছে যেগুলো বাইপোলার হিসেবেই থেকে যায়, আবার কিছু কিছু আছে যেগুলো বাইপোলার হিসেবে থাকে না, আলাদা হয়ে যায়। যেমন দেখো, পরবর্তীকালে এগুলো ইউনিপোলার অথবা মাল্টিপোলার নিউরনে পরিণত হয়। আমরা জানি কি ইউনিপোলার বাস্তবে আমাদের নেই, আছে সিউডো ইউনিপোলার। বাস্তবে এই সিউডো ইউনিপোলার বা ধরে নাও ইউনিপোলার কোষগুলো কোথায় থাকবে? সেটা থাকবে স্পাইনাল গ্যাংলিয়াতে। আরেকটা অংশ থাকে, সেটা হচ্ছে ক্রেনিয়াল সেন্সরি গ্যাংলিয়া, অর্থাৎ করোটিক স্নায়ুর গ্যাংলিয়া। এটা আমরা পরবর্তীতেই দেখব সিউডো ইউনিপোলারে। তো কি হলো, মানব ভ্রূণে আমরা দেখলাম যে স্নায়ু কোষগুলো একটা সময় বাইপোলারে সবাই পরিণত হয়। এরপরে কিছু কোষ দেখা যায় ইউনিপোলারে পরিণত হবে, কিছু দেখা যাবে মাল্টিপোলার নিউরনে পরিণত হবে। এই মাল্টিপোলার নিউরনগুলো হচ্ছে আমাদের মস্তিষ্কের প্রধান নিউরন বলা যেতে পারে। এই মাল্টিপোলার নিউরনগুলো হবে আমাদের মস্তিষ্কে এবং স্পাইনাল কর্ডে। তাহলে আমাদের ব্রেইন এবং স্পাইনাল কর্ডে থাকছে মাল্টিপোলার নিউরন, আর ইউনিপোলার থাকছে স্পাইনাল গ্যাংলিয়া আর করোটিক স্নায়ুর গ্যাংলিয়া, এই দুটো অংশে। আবার কিছু বাইপোলার কোষ চিরকাল বাইপোলারই থেকে যাবে, কিছু বাইপোলার স্নায়ু চিরকালই বাইপোলার থেকে যাবে। তার মধ্যে একটা হচ্ছে রেটিনা, আরেকটি হচ্ছে ককলিয়া, বা আরও স্পেসিফিকভাবে বললে ভেস্টিবুলো ককলিয়ার গ্যাংলিয়ন, অর্থাৎ ককলিয়ার ভেস্টিবুলো ককলিয়ার গ্যাংলিয়ন, সহজ কথায় ককলিয়া। এবং নাকের অলফ্যাক্টরি এপিথেলিয়ামে কিন্তু এই ধরনের বাইপোলার নিউরনগুলো থেকে যায়। এই বাইপোলারই থেকে যাবে। তাহলে আমরা দেখলাম বাইপোলার মূলত রেটিনা, ককলিয়া এবং নাকে থাকে। বাইপোলার থাকে কোথায়? রেটিনাতে। আরেকটু জটিলভাবে বললে চোখের যে ফটো রিসেপ্টর থাকে সেটা থেকে গ্যাংলিয়ন পর্যন্ত যে তথ্য আদান প্রদান হবে সেই নিউরনগুলোই মূলত বাইপোলার নিউরন হয়। অর্থাৎ বাইপোলার নিউরন মূলত তথ্য আদান প্রদান করতে পারে। এই সুবিধাটা আমরা পরে দেখব। তো রেটিনাতে থাকলো, কানের ককলিয়াতে থাকলো, নাকের অলফ্যাক্টরি এপিথেলিয়ামে থাকলো, নাকে থাকলো সহজ কথায়। এবার দেখো সিউডো ইউনিপোলার বা ছদ্ম মেরুযুক্ত নিউরন, অর্থাৎ এটাই আমাদের সেই ইউনিপোলার কোষগুলো, অর্থাৎ এটাই আমাদের সেই আলোচিত ইউনিপোলার কোষগুলো, যেটা আধুনিক তত্ত্ব অনুসারে সিউডো ইউনিপোলার বা ছদ্ম মেরুযুক্ত নিউরন। প্রাথমিক অবস্থায় দুটি প্রলম্বিত অংশ থাকে। প্রাথমিক অবস্থায় দুইটা প্রলম্বিত অংশ থাকে যা বৃদ্ধির সাথে সাথে মিলিত হয়ে একটিতে পরিণত হয়। দেখতে ইউনিপোলার হলেও প্রকৃতপক্ষে এগুলো বাইপোলার নিউরন থেকে সৃষ্ট। বাস্তবেই তাই, আমরা দেখে এসেছি বাইপোলার নিউরনই মূলত ভ্রূণের শুরুর অবস্থা, আর বাইপোলার নিউরন থেকেই পরবর্তীতে সিউডো ইউনিপোলারের শুরু। ইউনিপোলার কিন্তু না, আবারও বলছি, ইউনিপোলার কোনো শ্রেণীই নয়। তো ইউনিপোলার হলেও প্রকৃতপক্ষে এগুলো বাইপোলার নিউরন থেকেই সৃষ্ট, কথাটা সত্য। স্পাইনাল গ্যাংলিয়া ও করোটিক স্নায়ুর গ্যাংলিয়ায় এ ধরনের নিউরন অবস্থিত। হ্যাঁ, যেটা কিন্তু আমরা এইমাত্র বাইপোলার নিউরনের আলোচনায় বলে ফেলেছি যে বাইপোলার নিউরন থেকে যে সিউডো ইউনিপোলার নিউরনগুলো তৈরি হয় সেগুলো স্পাইনাল গ্যাংলিয়া এবং করোটিক স্নায়ুর গ্যাংলিয়া তৈরিতে ব্যবহৃত হয়। অর্থাৎ দুটো গ্যাংলিয়া, স্পাইনাল গ্যাংলিয়া এবং করোটিক স্নায়ুর গ্যাংলিয়াতে সিউডো ইউনিপোলার নিউরন থাকে। এক্ষেত্রে গঠনটা কি দেখেছিলাম যে সিউডো ইউনিপোলারের ক্ষেত্রে প্রথমত বাইপোলারের মতো দুটো হাত থাকে, এই যে দেখা যাচ্ছে। পরবর্তীতে কিভাবে এরা একত্রিত হয়ে যায়, যত এটা লম্বা হতে থাকে এটা পরবর্তীতে একত্রিত হয়ে ইউনিপোলারের মতো একটা গঠন তৈরি করে, কিন্তু বাস্তবে ডাইরেক্ট ইউনিপোলার না বলে সিউডো ইউনিপোলার বলা হয়। এবার দেখো মাল্টিপোলার বা বহুমেরুযুক্ত নিউরন, এটাও কিন্তু আমরা বাইপোলার নিউরন থেকে উৎপাদনের সময় আলোচনা করেছি কিছুটা। তো এখানে কোষদেহে অনেকগুলো প্রলম্বিত অংশ থাকে, এই যে
সত্যি বলতে আমাদের দেহের সবথেকে বেশি যে নিউরনটা, বলতে গেলে আমাদের মস্তিষ্ক মূলত যে নিউরনটা দিয়ে তৈরি, সেটাই মূলত এই মাল্টিপোলার নিউরন। এ কারণে আমরা যখন নিউরনের কোনো আলোচনা পড়ি তখন কিন্তু মূলত এই মাল্টিপোলার নিউরনেরই একটা ছবি দেয়া থাকে। তো এক্ষেত্রে কোষদেহে অনেকগুলো প্রলম্বিত অংশ থাকে। হ্যাঁ, অনেকগুলো প্রলম্বিত অংশ থাকে। এগুলোর একটি অ্যাক্সন, অন্যগুলো ডেনড্রাইট। এগুলোর মধ্যে একটা অ্যাক্সন আর অন্যগুলো কিন্তু ডেনড্রাইট। তাহলে কোষদেহে অনেকগুলো প্রলম্বিত অংশ আর তার মধ্যে একটা মাত্র অ্যাক্সন হয় আর বাকিগুলো ডেনড্রাইট হয়। স্তন্যপায়ীর মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডে এসব নিউরন থাকে। হ্যাঁ, সত্য কথা যে স্তন্যপায়ীদের মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ড মূলত মাল্টিপোলার নিউরন দিয়েই গঠিত। এবার দেখো অ্যাপোলার বা মেরুহীন নিউরন, এটা আবার একটা সমস্যার জায়গা। তো আমরা একটু পড়ে দেখি। কোষদেহে কোনো প্রলম্বিত অংশ থাকে না। হ্যাঁ, কোষদেহে কোনো প্রলম্বিত অংশ দেখছি না। সেরেব্রাল হেমিস্ফিয়ারের বহিস্তরে এবং চোখের রেটিনার মধ্যবর্তী নিউক্লিয়ার স্তরে মেরুবিহীন নিউরন পাওয়া যায়। এই একটা সমস্যা, এই হচ্ছে মূল সমস্যা। সত্যি বলতে প্রাপ্তবয়স্ক মানবদেহে বা প্রাপ্তবয়স্ক মেরুদণ্ডী প্রাণীদের দেহে এই অ্যাপোলার বা মেরুহীন নিউরন থাকেই না, কোথাও থাকে না। কিন্তু অনেক গবেষকরা মনে করে ভ্রূণ অবস্থায় বা এমব্রায়োনিক স্টেজে আমাদের কিছু নিউরন অ্যাপোলার বা মেরুহীন হয়ে থাকে। যেমন আমরা জেনেছি আমাদের ভ্রূণ অবস্থায় সর্বপ্রথম শুরুটা হয় ইউনিপোলার থেকে। ভ্রূণ অবস্থায় মোটামুটি ইউনিপোলার একটা দশা থেকে শুরু হয়ে বাইপোলার একটা দশা আমরা দেখি। এই বাইপোলার থেকে কিছু ক্ষেত্রে হয়তো অ্যাপোলার নিউরন হতে পারে, কিন্তু এটা একেবারে ট্রানজিশনাল স্টেজ হয়ে যায়, অর্থাৎ একেবারে অস্থায়ী একটা অবস্থা। খুব দ্রুত পরিবর্তন হয়ে এই অ্যাপোলার নিউরনই পরবর্তীতে দেখা যায় যে বাইপোলার নিউরনে এবং সেখান থেকে সিউডো ইউনিপোলার বা মাল্টিপোলার নিউরনে পরিণত হয়ে যায়। কিন্তু অধিকাংশ বিজ্ঞানীরা মনে করেন যে আমাদের ভ্রূণ অবস্থায় যখন নিউরনের শুরুটা হয় তখন কিছু নিউরন থাকে যেগুলোর কোনো অ্যাক্সন বা ডেনড্রাইট খুব একটা থাকে না। সেই অবস্থাটাকেই মূলত অ্যাপোলার নিউরন ধরা হয়। অর্থাৎ ভ্রূণীয় স্নায়ুতন্ত্রের সর্বপ্রথম উৎপন্ন নিউরনগুলোতে কোনো ডেনড্রন বা অ্যাক্সনের মতো অংশ থাকে না, বরং এটা শুরু হওয়ার পূর্বাবস্থা হিসেবে এমন একটা গঠন থাকে যেখানে কোনো অ্যাক্সন বা ডেনড্রাইট নেই। এই গঠনটাকেই মূলত বলা হচ্ছে অ্যাপোলার নিউরন। সেই হিসেবে ভ্রূণ অবস্থায় আমাদের দেহে কিংবা মেরুদণ্ডী প্রাণীদের দেহে অ্যাপোলার নিউরন থাকে, কিন্তু কোনো অবস্থাতেই প্রাপ্তবয়স্কদের দেহে এই ধরনের নিউরন সাধারণত পাওয়া যায় না। কিন্তু তারপরও আমাদের বইতে যেহেতু দেয়া আছে সেরেব্রাল হেমিস্ফিয়ারের বহিস্তরে এবং চোখের রেটিনার মধ্যবর্তী নিউক্লিয়ার স্তরে মেরুবিহীন নিউরন পাওয়া যায়, তাহলে আমরা এইটুকু মুখস্থ রাখবো যে সেরেব্রাল হেমিস্ফিয়ারের বহিস্তরে, অর্থাৎ হেমিস্ফিয়ারের বাইরের স্তরটায়, ব্রেনের নিউরনগুলো যে বাইরের প্রলেপটা আছে, অর্থাৎ সেরিব্রাল হেমিস্ফিয়ারের বহিস্তরে এবং চোখের রেটিনার মধ্যবর্তী নিউক্লিয়ার স্তরে মেরুবিহীন নিউরন পাওয়া যায়। তাই আমরা এটা একটু মনে রাখবো যে সেরিব্রাল হেমিস্ফিয়ারের বহিস্তরে এবং চোখের রেটিনার মধ্যবর্তী নিউক্লিয়ার স্তরে মেরুবিহীন নিউরন পাওয়া যায়। এখন আমরা একটু কুইক রিক্যাপ একবার করে আসি। প্রথমত দেখো, ইউনিপোলার বা এক মেরুযুক্ত নিউরন, যে ক্ষেত্রে কোষদেহ থেকে একটা মাত্র শাখা বের হয়। এটাকে আমরা পেয়েছি মেরুদণ্ডী প্রাণীদের প্রান্তীয় স্নায়ুতন্ত্রে। এগুলো প্রধানত সেন্সরি বা সংবেদী, অর্থাৎ বাইরে থেকে ইন্দ্রিয়ানুভূতিকে মস্তিষ্কে পাঠায়। অর্থাৎ আমরা পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে যে অনুভূতিগুলো নিই সেগুলোকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা মস্তিষ্কে পাঠায়। এর পরবর্তীতে বাইপোলার বা দ্বিমেরুযুক্ত নিউরন, এটাই মূলত সবথেকে সাধারণ নিউরন বলা যেতে পারে, যেখানে কোষদেহ থেকে দুটো প্রলম্বিত অংশ সৃষ্টি হয়, একদিকে যায় ডেনড্রাইট, একদিকে যায় অ্যাক্সন। মানব ভ্রূণে স্নায়ুতন্ত্রের সব কোষই বাইপোলার, অর্থাৎ মানব ভ্রূণতন্ত্রের একটা পর্যায়ে দেখা যায় সব কোষই বাইপোলার রয়েছে। পরবর্তীকালে এগুলো কিন্তু ইউনিপোলার অথবা মাল্টিপোলার নিউরনে পরিণত হয়। রেটিনা, ককলিয়া এবং নাকে এ ধরনের নিউরন পাওয়া যায়। কোথায়? চোখের রেটিনা, কানের ককলিয়া এবং নাক। চোখ কান নাকে বাইপোলার পাবো। চোখ কান নাকে বাইপোলার পাবো, কারণ এগুলো তো অনুভূতিকে মস্তিষ্কে পাঠাচ্ছে। তাহলে চোখ অনুভূতিকে মস্তিষ্কে পাঠাচ্ছে, ককলিয়া কান আমাদের শ্রবণ অনুভূতি মস্তিষ্কে পাঠাচ্ছে, এবং এই নাক কিন্তু ঘ্রাণ অনুভূতি আমাদের মস্তিষ্কে পাঠাচ্ছে। অর্থাৎ যেসব জিনিস মস্তিষ্কে তথ্য পরিবহন করবে সেগুলোই মূলত বাইপোলার বা দ্বিমেরুযুক্ত নিউরন।
চোখ কান নাক, চোখ কান নাক। এখন প্রশ্ন হতে পারে, ভাইয়া জিহ্বা থেকেও তো আমরা স্বাদ নেই, তাহলে সেটা কি বাইপোলার হবে? সত্যি বলতে সব সংবেদী স্নায়ু মানেই কিন্তু বাইপোলার না। আমাদের জিহ্বা কিন্তু সিউডো ইউনিপোলার, বাইপোলার কিন্তু নয়। তাই চোখ কান নাকই মনে রাখো। তাই চোখ কান নাক বাইপোলার, চোখ কান নাক বাইপোলার, মুখ নয়। সিউডো ইউনিপোলার বা ছদ্ম মেরুযুক্ত নিউরন, এটাই মূলত আমাদের প্রান্তীয় স্নায়ুতন্ত্রে থাকে ইউনিপোলার নিউরন। সিউডো ইউনিপোলার নিউরনের ক্ষেত্রে দেখা যায় প্রথমত সেটা বাইপোলার হিসেবেই বড় হচ্ছে, হঠাৎ করে কিভাবে এক হয়ে যাচ্ছে এবং ইউনিপোলারের মতো একটা গঠন তৈরি করছে। অর্থাৎ দেখতে পুরোপুরি ইউনিপোলার বলা যায় না, বরং ইউনিপোলারের কাছাকাছি কিছু একটা বোঝায়, তাই এটার নাম হচ্ছে সিউডো ইউনিপোলার। তাই বলেছে প্রাথমিক অবস্থায় দুটো প্রলম্বিত অংশ থাকে, পরবর্তীতে একটিতে পরিণত হয়। দেখতে ইউনিপোলার হলেও এগুলো বাইপোলার নিউরন থেকে সৃষ্ট। স্পাইনাল গ্যাংলিয়া ও করোটিক স্নায়ুর গ্যাংলিয়ায় এই ধরনের নিউরন থাকে। স্পাইনাল গ্যাংলিয়া এবং করোটিক স্নায়ুর গ্যাংলিয়া, দুটো গ্যাংলিয়া আমরা দেখেছি, দুটো গ্যাংলিয়াতে সিউডো ইউনিপোলার থাকে। একটা হচ্ছে স্পাইনাল গ্যাংলিয়া, করোটিক স্নায়ুর গ্যাংলিয়া, স্পাইনাল গ্যাংলিয়া, করোটিক স্নায়ুর গ্যাংলিয়া, স্পাইনাল গ্যাংলিয়া আর করোটিক স্নায়ুর গ্যাংলিয়া, স্পাইনাল গ্যাংলিয়া আর করোটিক গ্যাংলিয়া বা করোটিক স্নায়ুর গ্যাংলিয়া, স্পাইনাল গ্যাংলিয়া, করোটিক গ্যাংলিয়া, স্পাইনাল গ্যাংলিয়া, করোটিক গ্যাংলিয়া, স্পাইনাল গ্যাংলিয়া, করোটিক গ্যাংলিয়া কি পাই? সিউডো ইউনিপোলার পাই। দুটো গ্যাংলিয়াতে সিউডো ইউনিপোলার। মাল্টিপোলার কোথায় পাবো? মাল্টিপোলার বা বহুমেরুযুক্ত নিউরন মূলত মস্তিষ্কেই পাবো। এই একটা নিউরন, এটার সংখ্যা সব থেকে বেশি আমাদের মস্তিষ্কে রয়েছে মাল্টিপোলার নিউরন। অর্থাৎ স্তন্যপায়ীদের মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ডে এই ধরনের নিউরন থাকে। এই ধরনের নিউরনের ক্ষেত্রে কি হয়, অনেকগুলো প্রলম্বিত অংশ থাকে যার একটা মাত্র একজন হয়, বাকিগুলো হয় ডেনড্রাইট। তাহলে কি হলো, মাল্টিপোলার নিউরন বা বহুমেরুযুক্ত নিউরন আমাদের মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ড, সহজ কথায় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে থাকে। সহজ কথায় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে মাল্টিপোলার নিউরনগুলো থাকে। এর পরবর্তীতে অ্যাপোলার, অর্থাৎ যার কোনো পোলারিটিই নেই। এটা মূলত সবথেকে শুরুর অবস্থা ধরা যেতে পারে। সেটা হচ্ছে কোষদেহে কোনো প্রলম্বিত অংশই নেই, না ডেনড্রন না অ্যাক্সন, এমন একটা অবস্থা যা এখনও সৃষ্টি হয়ে পারেনি, এমন একটা অবস্থা। তা আমরা মনে রাখবো সেরিব্রাল হেমিস্ফিয়ারের বহিঃস্তরে এবং রেটিনার মধ্যবর্তী স্তরে, রেটিনার মধ্যবর্তী নিউক্লিয়ার স্তরে এবং চোখের রেটিনার মধ্যবর্তী নিউক্লিয়ার স্তরে আমরা মনে রাখবো সেরিব্রাল হেমিস্ফিয়ারের বহিঃস্তরে এবং রেটিনার মধ্যবর্তী নিউক্লিয়ার স্তরে এই অ্যাপোলার নিউরনগুলো পাই। ঠিক আছে, এবার কাজের প্রকৃতি অনুসারে নিউরনের প্রকারভেদ 3 প্রকার। সেটা প্রথমত সংবেদী বা আজ্ঞাবহ, প্রথমত সংবেদী বা সংজ্ঞাবহ সেন্সরি নিউরন যাকে বলে। দেহের বিভিন্ন প্রান্তের গ্রাহক অঙ্গ থেকে স্নায়ু উদ্দীপনা সংবেদী নিউরনের মাধ্যমে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছে। অর্থাৎ যে ধরনের নিউরনগুলো সংবেদনকে পরিবহন করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যাবে সেটাই মূলত সংবেদী বা সেন্সরি। সেন্সর হচ্ছে যে বাইরে থেকে অনুভূতিটাকে নিবে এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে তা পৌঁছাবে। তাহলে দেহের বিভিন্ন প্রান্তের গ্রাহক অঙ্গ থেকে স্নায়ু উদ্দীপনাকে সংবেদী স্নায়ু নিয়েই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছে দিবে। অর্থাৎ এটা কিন্তু অন্তর্মুখী স্নায়ুতন্ত্র। এবার দ্বিতীয়ত চেষ্টীয় বা আজ্ঞাবহ বা মোটর স্নায়ু, অর্থাৎ যেটা কিনা মস্তিষ্ক থেকে স্নায়ু উদ্দীপনাকে পরিবহন করে বিভিন্ন অঙ্গে নিয়ে যাবে। স্নায়ু উদ্দীপনাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে বিভিন্ন অঙ্গে নিয়ে যাবে চেষ্টীয় বা মোটর স্নায়ু। মোটর মানে কি? নড়াচড়া, আর চেষ্টা মানেও কিন্তু নড়াচড়া। তার অর্থ যেটা নড়াচড়ার সংকেত দিবে সেটি মূলত চেষ্টীয় বা মোটর নিউরন। এখন একটা প্রশ্ন থাকতে পারে, ভাইয়া সংজ্ঞাবহ আজ্ঞাবহ এটা কি? আসলে সংজ্ঞা মানে হচ্ছে সংবেদন, যেটা সংবেদনকে পরিবহন করে, অর্থাৎ ব্যথা, চাপ, স্পর্শ, অর্থাৎ ব্যথার অনুভূতি, তাপ, চাপ, স্পর্শের অনুভূতি, এগুলো যা পরিবহন করে তা হচ্ছে সংজ্ঞাবহ। আরেকটা হচ্ছে আজ্ঞাবহ। আজ্ঞা মানে হচ্ছে আদেশ বা নির্দেশ। যে স্নায়ুগুলো আদেশ নির্দেশ পরিবহন করে নিয়ে আসে সেগুলো মূলত চেষ্টীয় স্নায়ু। যে নিউরনগুলো আদেশ বা নির্দেশ পরিবহন করে পেশিকে বা অন্যান্য অঙ্গতন্ত্রের কাছে নিয়ে যায় সেটাই মূলত চেষ্টীয় বা আজ্ঞাবহ নিউরন। অর্থাৎ যেটা কমান্ডকে পরিবহন করে, আজ্ঞাকে পরিবহন করে, আজ্ঞাকে বহন করে বিভিন্ন অঙ্গে নিয়ে যায়, সেটা হচ্ছে আজ্ঞাবহ নিউরন। এক্ষেত্রে সংবেদী বা সংজ্ঞাবহ স্নায়ু মূলত অ্যাফারেন্ট বা অ্যাডফেরি, যেটা বাইরের তথ্যকে ভেতরে অ্যাড করে বা পাঠিয়ে দেয়, অর্থাৎ অ্যাডফেরি থেকে আসছে অ্যাফারেন্ট। এবং চেষ্টীয় বা আজ্ঞাবহ যেটা, সেটা হচ্ছে ইফারেন্ট, যেটা এক্সফেরি,
অর্থাৎ বাইরে বের করে দেয়, মস্তিষ্ক থেকে তথ্যকে বাইরে পাঠায়, দূর দূরান্তে পরিবহন করে নিয়ে যায়। অর্থাৎ চেষ্টীয় বা আজ্ঞাবহ তথা মোটর স্নায়ু বলতে মূলত ইফারেন্ট স্নায়ুকে বোঝাচ্ছে, সংবেদী বা সংজ্ঞাবহ সেন্সরি মূলত অ্যাফারেন্ট স্নায়ুকে বোঝাচ্ছে। এবার দেখি সর্বশেষে আছে মিশ্র বা সমন্বয়ক বা অ্যাডজাস্টর। এসব নিউরনের সংবেদী ও চেষ্টীয় দু ধরনের স্নায়ুতন্তুই আছে, এগুলো নিউরনের মধ্যে সংযোগ সাধন করে। অর্থাৎ এক্ষেত্রে এই নিউরনগুলো একই সাথে তথ্যকে আদান প্রদান করতে পারে। এক্ষেত্রে মজার একটা ব্যাপার, আমরা কিন্তু জানি নিউরন সর্বদা একমুখী তথ্য পরিবহন করে। অর্থাৎ যে নিউরন তথ্য আদান করছে সে প্রদান করতে পারবে না, আবার যে নিউরন তথ্য প্রদান করবে সে কিন্তু আদান করতে পারবে না। তাহলে এখানে কিভাবে এই নিউরনগুলো একই সাথে ইনপুট এবং আউটপুট দুটোই ঘটাচ্ছে, অর্থাৎ মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছে? মজার ব্যাপার হচ্ছে এই নিউরনগুলো একক দেখলেও এর মধ্যে দুই ধরনের ফাইবার আছে, অর্থাৎ দুই ধরনের স্নায়ুতন্তু আছে। দেখো এখানে লেখা হচ্ছে সংবেদী এবং চেষ্টীয় দু ধরনের স্নায়ুতন্তুই আছে। অর্থাৎ একটি স্নায়ু যদি তথ্যকে আদান করে তবে অপর স্নায়ুটা তথ্যকে প্রদান করতে পারে। এই দুটো মিলেই মিশ্র স্নায়ু বা সমন্বয়কের ভূমিকা পালন হচ্ছে। এবার কথা হচ্ছে এই মিশ্র স্নায়ুগুলো কোথায় থাকে? আমাদের একটা তথ্য মনে আছে, আমরা প্রতিবর্ত ক্রিয়া পড়েছিলাম, অর্থাৎ স্পাইনাল রিফ্লেক্স যেটাকে বলে, অর্থাৎ হাতে আগুন লেগে গেল, দ্রুত হাত সরিয়ে ফেললো। অর্থাৎ এই ধরনের স্থানে কিন্তু এই মিশ্র বা সমন্বয়ক নিউরনগুলো কাজ করে। এর পরবর্তীতে আরও উদাহরণ দিলে আমাদের ফেসিয়াল নার্ভ আছে, যেমন CN7, যেমন ফেসিয়াল নার্ভ রয়েছে যেগুলো ফেসিয়াল এক্সপ্রেশন, আমাদের মুখের অভিব্যক্তিগুলো প্রকাশ করে, কিংবা আরও আছে আমাদের স্বাদ গ্রন্থি, আমাদের জিহ্বা, সবগুলো কিন্তু মিশ্র নিউরনের উদাহরণ। আর আছে আমাদের ভেগাস স্নায়ু, অর্থাৎ আমাদের হার্ট বা হৃৎপিণ্ড, ফুসফুস কিংবা আমাদের পাকস্থলীর নিয়ন্ত্রণ, সব জায়গাতেই দেখা যায় মিশ্র স্নায়ুর একটা একক আধিপত্য রয়েছে। তো যাই হোক, ওগুলো এখন আমাদের আলোচনার দরকার নেই। আমরা এইটুকু মনে রাখবো যে মিশ্র নিউরনগুলো একই সাথে ইনপুট এবং আউটপুট দুটো দিতে পারে, আর এগুলো মূলত দুটো নিউরনের মধ্যে সংযোগ সাধনে ব্যবহার হয়। নিউরনের কাজই তো সংযোগ স্থাপন করা, কিন্তু কখনো কখনো দুটো আলাদা নিউরনের মধ্যে সংযোগ স্থাপন করতে হয়, তখন কিন্তু এই মিশ্র স্নায়ু ছাড়া আর উপায় থাকে না। অর্থাৎ দুটো স্নায়ুর মধ্যে সংযোগ স্থাপনে মিশ্র স্নায়ু অপরিহার্য। এর পরবর্তীতে সংবেদন পরিবহনের দিক অনুসারে নিউরন আবার তিন ধরনের, এটা কিন্তু আগেই পড়ে আসলাম যে সংবেদী, চেষ্টীয় কিংবা মিশ্র, সেটাই মূলত এই অন্তর্মুখী, বহির্মুখী এবং আন্ত একই জিনিস। তারপর আমরা একবার পড়ে দেখি যে সংবেদন পরিবহনের দিক অনুসারে নিউরন তিন ধরনের। অন্তর্মুখী নিউরন বা অ্যাফারেন্ট অ্যাড ফেয়ার, অর্থাৎ ভেতরের দিকে যেটা ঢোকে, অর্থাৎ যেটা অ্যাড হবে, অর্থাৎ যেটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে অ্যাড হচ্ছে, অবশ্যই বাইরের তথ্য ভিতরের দিকে যাচ্ছে, তাই এটা অন্তর্মুখী নিউরন। এসব নিউরনের সংবেদন পরিবহন দেহের বিভিন্ন অঙ্গ থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দিকে, যেমন সংবেদী বা সংজ্ঞাবহ বা সেন্সরি, এই যেটা বললাম এইমাত্র। এবার বহির্মুখী নিউরন বা ইফারেন্ট নিউরন এক্স ফেয়ার, যেটা বাইরে নিয়ে যায়, অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে বাইরের দিকে ধাবিত করে, তার অর্থ বহির্মুখী নিউরন। এসব নিউরন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে স্নায়ু উদ্দীপনা বিভিন্ন অঙ্গে পরিবহন করে, যেমন চেষ্টীয় বা আজ্ঞাবহ নিউরন, সেই চেষ্টীয় বা আজ্ঞাবহ নিউরন যেটা পড়েছিলাম আমরা। এবং সর্বশেষ আন্তঃনিউরন বা ইন্টারনিউরন, অর্থাৎ দুটো নিউরনের মধ্যে সংযোগ স্থাপন করাই তো বোঝাচ্ছে, সেটা কিন্তু সেই মিশ্র বা সমন্বয়কের কথা। এসব নিউরন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নির্দিষ্ট নিউরনগুলোর মধ্যে আন্তঃসংযোগ স্থাপন করে, যেমন মিশ্র বা সমন্বয়ক। তো এই ছিল আমাদের আজকের পড়া। আমরা এর পরবর্তীতে নিউরোগ্লিয়া নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। এখানে একটু যথেষ্ট পড়া রয়েছে, দেখতে পাচ্ছি ভিডিও অনেক বড় হয়ে গিয়েছে, তাই এখন আর ক্লাসকে বাড়ানোর কোনো সুযোগ নেই। তো আজকে মূলত আমরা যেটা পড়লাম, তোমাদের বুঝতে কষ্ট হলে কয়েকবার একটু ভিডিওটা দেখবা। আশা করি নিউরনের প্রকারভেদটা তোমাদের জন্য যথেষ্ট সহজ করতে পেরেছি। তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নিউরোগ্লিয়া অধ্যায়টা নিয়ে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সুস্থতা কামনা করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।